শিখেছিলাম কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, রোধের বিভিন্ন সমবায় আমরা শিখেছিলাম। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হিটিং effects of electric current। Heating effects of electric current। বাংলায় এটাকে বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল। অর্থাৎ ধর একটা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, দেখবি তুই ধর একটা ব্যাটারি নিয়েছিস, ব্যাটারির মধ্যে একটা তার লাগিয়েছিস, ধর বাল্বটা জ্বলছে, যে তারের মধ্যে কারেন্টটা যায় সেই তারটাকে তুই যদি ছুঁয়ে দেখিস, দেখবি একটু পরে তারটা বেশ গরম হয়ে গেছে বা হিটেড হয়ে গেছে। এই যে তাপ শক্তিটা, এই যে তাপ জেনারেটেড হয়েছে, তাহলে আমরা জানি হিট হচ্ছে, হিট ইজ one kind of energy। Heat is one kind of energy। তাহলে এই এনার্জিটা এলো কোথা থেকে? এই এনার্জিটা এলো কোথা থেকে? এখন প্রশ্ন হচ্ছে, আমরা সবাই জানি এনার্জি neither be created nor destroyed। অর্থাৎ শক্তিকে ধ্বংস করা যাবে না, শক্তিকে সৃষ্টিও করা যায় না। এই যে এনার্জিটা এলো সেটা কোথা থেকে এলো, তার জন্য তো ফিজিক্সটা বুঝতে হবে। কিভাবে বুঝবো? আমরা এর আগে বলেছিলাম যে ধর একটা পরিবাহী যার ভোল্টেজ ধরলাম +10 ভোল্ট, আরেকটা পরিবাহী যার ভোল্টেজ আমি ধরলাম +6 ভোল্ট। তাহলে একটা 10 ভোল্ট, একটা 6 ভোল্ট। এখন এই দুটোকে যদি আমি কানেক্ট করি, তাহলে ন্যাচারালি কি হবে? ন্যাচারালি যেটা হবে, +10 ভোল্ট মানে এখানে পজিটিভ আধান বেশি আছে,
তাহলে এই আধান এখান থেকে, পজিটিভ আধান এখান থেকে এখানে যাবে। এবার আমরা যখন ইলেকট্রিক পোটেনশিয়ালের বা তড়িৎ বিভবের সংজ্ঞা দিলাম, সেখানে বললাম যেখানে ধর একটা ধনাত্মক আধান প্লাস ইউনিট চার্জকে ধর তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যাচ্ছি, আমি এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি, এখান থেকে এখানে নিয়ে যেতে যে কাজটা আমাকে করতে হচ্ছে, যে ওয়ার্ক ডানটা করতে হচ্ছে আমাকে, সেটাই হচ্ছে আমার কি, হোয়াট ইজ দ্যাট, এই ওয়ার্ক ডানটাই হচ্ছে ব্যয়িত তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি তাহলে কিছু পরিমাণ কাজ আমি করছি। এবার there is a relation between work and heat. হাত ঘষলে আমাদের হাত গরম হয়ে যায় কেন? যখন হাত ঘষি তখন কিছু পরিমাণ যান্ত্রিক কার্য হয় এবং হিট জেনারেট হয়, অর্থাৎ সম্পাদিত কার্য এবং উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক। যেইভাবে এই যে তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে তারটা যে গরম হয়ে ওঠে, তার কারণটাই হচ্ছে এটা, একটা আধান আরেকটা জায়গায় নিয়ে যেতে কিছু পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয়। এই তড়িৎ শক্তিটাই তাপ এবং কার্যের যান্ত্রিক তুল্যাঙ্কের ফর্মুলা অনুযায়ী সেই তাপটাই দ্যাট ইজ কনভার্টেড টু হিট। তাহলে এটা গেল জাস্ট ফান্ডামেন্টাল বুঝলাম। এবার এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসলাম, যখন কোনো কন্ডাক্টর, ধর এটা একটা কন্ডাক্টর যার মধ্যে দিয়ে ইলেকট্রিক পাস হচ্ছে, দিস ইজ আ কন্ডাক্টর। তার মানে যখন কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে বা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, তড়িৎ পরিবাহিত হওয়ার কিছুক্ষণ পরে এটা কি হবে, পরিবাহী গরম হয়ে যায়। তড়িৎ পরিবহনের কিছু পরে পরিবাহী কি হয়ে যায়, গরম হয়ে যায়। গরম হয়ে যায়। গরম তাহলে কেন হচ্ছে? গরম হচ্ছে এই কারণেই যেখানে ইলেকট্রিক্যাল এনার্জি is converted to heat energy. যেহেতু ইলেকট্রিক্যাল এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়, এই কারণে করেসপন্ডিং যে পরিবাহীটা বা কন্ডাক্টরটা সেটা গরম হয়ে যায়। এবারে গরম হওয়ার দরুন কতটা তাপ উৎপন্ন হবে পরিবাহীর মধ্যে তার একটা ক্যালকুলেশন এটা করলেন বিজ্ঞানী জুল, এবং এটাকেই বলা হলো জুলস ল।
জুলের প্রথম সূত্রে বললেন, ধর একটা পরিবাহীর মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং এর ফলে এখানে হিট উৎপন্ন হচ্ছে এইচ, এই পরিবাহী রেজিস্ট্যান্স হচ্ছে আর এবং টেম্পারেচার হচ্ছে টাইম হচ্ছে টি, টি টাইম ধরে ধর এই আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। এক নম্বর ফর্মুলা তিনি বললেন এইচ প্রপোর্শনাল আই স্কোয়ার, কখন? যখন আর এন্ড টি কনস্ট্যান্ট। আর হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। এইচ প্রপোর্শনাল আর when I and T constant. And number 3, H proportional T when I and R constant. One minute, please. আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে তোদের কাছে। কোশ্চেনের উত্তর আমি এখনো খুঁজে পাইনি, তোরা যদি খুঁজে পাস তো বলিস আমাকে। শুনতে পাচ্ছিস তোরা? আচ্ছা, এখানে জুলের সূত্রে রোধ যত বাড়বে, রেজিস্ট্যান্স যত বাড়বে, বাধা যত বেশি হবে, হিট তত বেশি জেনারেট হবে। এটা মেনে গেলাম। টাইম 2 মিনিটে তার যত গরম হবে 10 মিনিটে তার তত গরম হবে, এটাও মেনে নিলাম। বাট এখানে এইচ প্রপোর্শনাল আই না হয়ে আই স্কোয়ার কেন হলো? কারণ জানা থাকলে বলবি। কারো জানা আছে এইচ প্রপোর্শনাল আই স্কোয়ার কেন হলো? বলো।
আরটা কনস্ট্যান্ট আছে সেই জন্য হয়তো স্যার। আর কনস্ট্যান্ট আছে সেই জন্য। আর যদি কনস্ট্যান্ট থাকে তো কারেন্টটা বেশি ফ্লো হবে না স্যার। কারেন্ট বেশি ফ্লো হলে এই প্রপোর্শনাল আই হতে পারতো তো। যদি রেজিস্ট্যান্স যদি কনস্ট্যান্ট কারেন্টটা আপনার বেশি বেশি ফ্লো হবে না। রেজিস্ট্যান্স তোর কনস্ট্যান্ট, ঠিক আছে, রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট। আমার কথাটা শোন, ধর একটা তারের ওহম রোধ হচ্ছে, ধর এই একটা তারের ওহম রোধ হচ্ছে ধর 5 ওহম। আগামী ধর 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠিয়েছিলাম, এখন ধর আমি 4 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাচ্ছি। ন্যাচারালি 4 অ্যাম্পিয়ারে বেশি ফ্লো হবে। 3 অ্যাম্পিয়ার যদি কারেন্ট পাঠাই তাহলে বেশি হিট জেনারেট হবে। তাহলে এখানে জুল, এখানে এইচ প্রপোর্শনাল, এইচ প্রপোর্শনাল আই করতে পারতেন তো, আই না করে কেন তিনি এইচ প্রপোর্শনাল আই স্কয়ার করলেন? এটা আমার কোশ্চেন। আমার কোশ্চেনটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার। সৌমালি আছিস? বেশ, কোনো ব্যাপার না, আমরা বোঝার চেষ্টা করছি এটাকে। তাহলে দেখ, প্রথমে যে সূত্র তিনটা পেলাম, এইচ প্রপোর্শনাল আই স্কয়ার, এইচ প্রপোর্শনাল আর এইচ প্রপোর্শনাল, এই তিনটে সূত্রকে কম্বাইন করে লেখা যায় এইচ প্রপোর্শনাল আই স্কয়ার আর টি। এখান থেকে লেখা যায় এইচ ইকুয়াল টু আই স্কয়ার আর টি বাই জে। এখানে 1 বাই জে এটা হয়ে গেল কনস্ট্যান্ট একটা টার্ম। এর ভ্যালু হচ্ছে 4.2 ইন্টু 10⁷। এখান থেকে এইচ ইকুয়াল টু লেখা যায় 1 বাই জে এর ভ্যালু হয়ে গেল 0.24 আই স্কয়ার আর টি। এ হলো জুলের সূত্রের গাণিতিক রূপ। এবার জুল কেন আই স্কয়ার ধরেছে, জুল কেন আই স্কয়ার ধরেছে, এটা আমার কোশ্চেন। আমি এই কোশ্চেনের সহজ উত্তর না পেয়ে আমি যদি অন্য কোনো ভাবে যদি জুলস লটাকে বা জুলের সূত্রটাকে প্রুভ করতে পারি, জুলস লকে যদি প্রুভ করতে পারি, তাহলে কিন্তু আমার কাজ, মানে আমার কোয়ারিটা মিটে যাবে। কোয়ারিটা মিটবে কি করে? আমি অন্যভাবে যদি এই ফর্মুলাটা প্রুভ করতে পারি, তাহলে বুঝবে জুল যেটা ধরেছেন ঠিকই ধরেছেন। জুল কেন ধরেছেন সেটা তো বিচার্য নয়, জুল যে ধরেছেন এটা ঠিক, এটা আমরা প্রমাণ করে দিতে পারবো। স্যার ওটার জন্য ইন্টিগ্রেশনের কনসেপ্ট লাগবে মনে হচ্ছে। মানে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে প্রুফ করতে গেলে ইন্টিগ্রেশনের কনসেপ্ট লাগবে। না না, কনসেপ্ট লাগবে না, খুব সহজভাবে প্রমাণ করে দেয়। ওয়ার্ক ডান বাই ক্যারিং চার্জ থেকে করতে পারেন ওটা প্রুফ। হ্যাঁ, সেটা ইন্টিগ্রেশন দিয়ে করাই যায়, আমরা খুব সহজভাবে এটা প্রমাণ করবো, খুব ইজিলি এটা প্রুভ করছি আমরা। 1 মিনিট সময় দাও।
কার্য এবং শক্তি, কার্য এবং শক্তি এটার কনসেপ্ট থেকে আমরা জুলসের লটাকে প্রুভ করে দেব। ধর এটা একটা কন্ডাক্টর, একটা তার। স্যার আরেকটা ভাবে প্রুফ করা যায় ওই ওয়ার্ক ডান থেকে, মানে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু আপনার পোটেনশিয়াল বাই চার্জ, ওখান থেকে প্রুফ করা যাবে। ওখান থেকেই করছি আর কি আমরা। ধর এখানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে আধানটা প্রবাহিত হলো বা যে চার্জটা প্রবাহিত হলো তার পরিমাণ হচ্ছে কিউ। ঠিক আছে, কিউ যদি চার্জের পরিমাণ হয়, অ্যামাউন্ট অফ কারেন্ট যদি আই হয়, তাহলে আমরা জানি রিলেশন বিটুইন কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। বোঝা গেল? তাহলে পরিবাহীর এই প্রান্ত থেকে এই প্রান্তে যে কিউ পরিমাণ আধান গেছে তার পরিমাণ হচ্ছে কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। এবার ধর এই কিউ কুলম্ব আধানকে পরিবাহীর দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্স ধর ভি, পরিবাহী দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স বা বিভব প্রভেদ হচ্ছে ভি। এখন আমরা জানি হোয়াট ইজ ভি। ভি হচ্ছে আরেকটা ফর্মুলা পাবো আমরা, ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। কেন ভি ইন্টু কিউ? আমরা পড়েছিলাম একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় তড়িৎ বিভব। তার মানে এখান থেকে একটা জিনিস বোঝ, এক ইউনিট আধানকে ভি পোটেনশিয়াল অতিক্রম করতে যে ওয়ার্ক ডানটা করতে হয় তার মান হচ্ছে ক্যাপিটাল ভি। তাহলে কিউ পরিমাণ আধানকে যদি এই পোটেনশিয়ালটা ক্রস করতে হয় তাহলে যে ওয়ার্ক ডানটা করতে হবে তার মান হচ্ছে ভি ইন্টু কিউ, ভি ইন্টু কিউ। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। তো এই জায়গাটা আরেকবার বলবেন একটু? এই যে দেখ, স্যার বুঝতে পারলাম না এটা। এই দাঁড়া, একটু বাইরে একটু সমস্যা হয়েছে, একটু দাঁড়া। আচ্ছা, বোঝাচ্ছি আরেকবার। আমরা যখন
ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব কাকে বলে? আমরা বলেছিলাম তড়িৎ ক্ষেত্র, ধর এটা একটা চার্জ, তার আশেপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। এই তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কাজ করতে হচ্ছে সেই পরিমাণ কাজটাকে বলা হয় এই বিন্দুতে তড়িৎ বিভবের মান। তার মান হচ্ছে ভি। তার মানে ভালো করে দেখ, একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলে বিভব বা ভি। ঠিক আছে, সেটাই বলেছি, একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই তড়িৎ বিভব বলা হয়। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা থাকলে বল, নাহলে পরেটা বোঝাতে পারবো না। অঙ্কিতা বল বাবু। হ্যাঁ স্যার বুঝেছি। তার মানে একক ধনাত্মক আধানকে আমাকে আনতে কাজ করতে হচ্ছে ভি। তার মানে আমি যদি কিউ পরিমাণ আধানকে আনি, কিউ পরিমাণ আধানকে আনতে কতটা কাজ করতে হবে? ভি ইন্টু কিউ বা কিউ ভি। তা নতুন একটা ফর্মুলা পেলাম, ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি, তাই না? ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি। তার মানে আমরা বলতে পারি, উপরের ছবিটা যদি চলে যায়, কিউ আধানকে পরিবাহীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভি বিভব প্রভেদ অতিক্রম করতে যে পরিমাণ কার্য করতে হয় তার মানটা কি? তার মান হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি বা ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। এক মিনিট, আমার একটা ফোন এসছে। হ্যাঁ, এক মিনিট।
আচ্ছা, তো ডাব্লিউ ইকুয়াল টু হয়ে গেল ভি কিউ। এবার এর আগে আমরা কিউ ইকুয়াল টু একটা ফর্মুলা পেয়েছি, দ্যাট ইজ আইটি। তাহলে ভি আই টি, ডাব্লিউ ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা ভি আই টি। আবার ওহমের সূত্র থেকে লেখা যায় ভি ইকুয়াল টু আই আর। তাহলে এখানে আই আর লিখলাম ইন্টু আই ইন্টু টি। দেখ আই স্কোয়ার আর টি আমরা পেলাম। তাহলে হোয়াট ইজ দিস? দিস ইজ ওয়ার্ক ডান, মানে এর ইউনিট হবে জুল। আবার আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ, और जे एच इक्वल टू आई स्क्वायर आर टी और एच इक्वल टू आई स्क्वायर आर टी बाई जे। এটাই হয়ে গেল আমাদের জুলের সূত্র। দেখ আমরা জুলের সূত্র কিন্তু প্রমাণ করে দিলাম। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারিস। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারিস বাবু। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। এবার পরীক্ষাতে যেটা আসে, এই যে এটা আমরা বেস ফিজিক্সটা পড়ে ফেললাম যে তাপের এটা কি, জুলের সূত্রটা কি। এবার এই তড়িৎ প্রবাহের তাপীয় ফল, ঠিক আছে, এর এর ফলে অর্থাৎ কোনো পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট পাঠালে সেটা যে উত্তপ্ত হয়ে যায়, সেটার আমরা প্র্যাকটিক্যাল ইউজেজ কিভাবে করে থাকি। প্র্যাকটিক্যাল ইউজেজ মানে ছবি দেখায়, তারপর আমি জিনিসটাকে বোঝাচ্ছি। স্যার এখান থেকে কি কোশ্চেন পড়বো? অঙ্ক টঙ্ক কিছু করবো না? না, এখান থেকে অঙ্ক করতে হবে না। স্যার অঙ্ক পারবোই না তো করবো কি? কেন পারবি না? যেটা আসবে না সেটা করে তো লাভ নাই। এটা তো আমি জয়েন্টেড ক্লাস করাচ্ছি না, ফিজিক্স জয়েন্টেড ফিজিক্স পড়াচ্ছি না, এটা বিসিএস এর জন্য পড়াচ্ছি। বিসিএস এর জন্য স্যার আর্টস এর স্টুডেন্ট আর কি করবো? কখন নিজেকে হীনমন্যতায় ভুগবি না। আমি আর্টস এর, আমি সায়েন্সের, আমরা সবাই এখানে সমান, আমরা সবাই লেভেল ফুটিং এ আছি, ইকুয়াল লেভেল অর ফুটিং এ আমরা খেলছি। প্রথমে চলে আসছি আমরা অ্যাপ্লিকেশন অফ হিটিং এফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট। এখানে আমাদের তিনটে জিনিস আছে। দেখ, ইলেকট্রিক বাল্ব আছে, ইলেকট্রিক আয়রন, ইলেকট্রিক্যাল ফিউজ। এই যে ইলেকট্রিক্যাল বাল্ব দেখতে পাচ্ছিস তোরা, ইলেকট্রিক্যাল বাল্ব, ইলেকট্রিক্যাল বাল্বের মধ্যে আর্গন, বা নাইট্রোজেন গ্যাস ভরা থাকে। এখানে দেখতে পাচ্ছিস একটা থিন টাংস্টেন ফিলামেন্ট থাকে। যখন বাল্বটাকে লাগানো হয়, বাল্বটার মধ্যে যখন তড়িৎ প্রবাহ বা কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট যায়, তখন কি হয়, যে ফিলামেন্টের তারটা দেখতে পাচ্ছিস, এটা প্রচন্ড উত্তপ্ত হয়ে যায়। ঠিক আছে, প্রচন্ড উত্তপ্ত হয়ে যায় এবং এর ফলে এই টাংস্টেনের রোধাঙ্ক প্রচন্ড বেশি, এর ফলে রোধও খুব বেশি। রোধ বেশি হওয়ার ফলে আমরা কি দেখলাম,
জুলের সূত্র দেখলাম, রোদ যত বেশি হবে হিট তত বেশি জেনারেট হবে, রোদ যত বেশি হবে হিট তত বেশি জেনারেট হবে। এই হিট জেনারেট হওয়ার জন্য এখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় এবং তাপ উৎপন্ন হয়ে সেই তাপ শক্তি আবার লাইটে কনভার্ট হয়ে যায়। এই কারণে এখান থেকে আমরা আলোটা পাই। তাহলে এটা হচ্ছে হিটিং এফেক্টস অফ কারেন্টের একটা অন্যতম উদাহরণ। আরেকটা উদাহরণ কি, ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রনে কি থাকে, ইলেকট্রিক আয়রনে যেটা থাকে, এই যেটা দেখতে পাচ্ছিস এখানে নাইক্রোম তার থাকে, নাইক্রোম তার, ঠিক আছে, হিটারেও থাকে আবার ইলেকট্রিক্যাল আয়রনেও থাকে। এটা লোহার একটা আবরণের মধ্যে রাখা হয়, আর বাইরের যেটা আবরণটা সেটা প্লাস্টিকের হয় অন্তরক। এই তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় এই নাইক্রোমটা প্রচন্ড, ঠিক আছে, প্রচন্ড গরম হয়ে যায়। গরম হওয়ার ফলে এই নাইক্রোমের তলায় একটা লোহার আবরণ থাকে এর তলায়, সে লোহার যে কভারটা সেটাও প্রচন্ড গরম হয়ে যায়, যার ফলে খুব সহজেই আমরা জামা কাপড় আয়রন করতে পারি বা প্রেস করতে পারি। নেক্সট হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ফিউজ। একবার বলবেন কোনটা? এই আয়রনটা। আয়রন অ্যাকচুয়ালি আয়রনের ভেতরে থাকে নাইক্রোম তার, আর তার নিচে থাকে একটা লোহার চাকতি থাকে, উপরের হাতলটা থাকে প্লাস্টিকের। এর ফলে কি হয়, যেহেতু প্লাস্টিকের এটা অন্তরক, এটাতে কোনো মতে তুই কারেন্টের শক খাবি না। এবার যখন এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যায় নাইক্রোমটা আস্তে আস্তে গরম হয়। এই গরম হওয়ার ফলে তাহলে তড়িৎ শক্তি তাপ শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে এবং নিচের যে লোহার যেটা আবরণ থাকে যেটা দিয়ে আমরা জামা কাপড় আয়রন করি সেটাও গরম হয়ে যায়। তাহলে এখানে কারেন্ট পাঠালাম, সেই কারেন্টের ফলে প্রথমে নাইক্রোম তার গরম হলো, নাইক্রোম তার গরম হওয়ার ফলে লোহার চাকতিটাও গরম হয়ে গেল। এখানে একটা প্রশ্ন হচ্ছে, নাইক্রোম তার এর রোধ নিশ্চয়ই খুব বেশি, রেজিস্ট্যান্স বেশি না হলে গরম হবে না, হিট বেশি জেনারেট করতে হবে, তাই না? আর লাস্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ফিউজ। এই যে ইলেকট্রিক্যাল ফিউজ দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে আমাদের ওই ইনভার্টারে বা এই ধরনের ফিউজ থাকে। এই যে ভেতরে তারটা দেখতে পাচ্ছিস, ভেতরের তারটা এটা খুব সরু তার। কেন সরু তার? আমরা দেখেছি সরু তার কেন, মোটা তারের রোধ বেশি না সরু তারের রোধ বেশি বল? সরু তারের স্যার। সরু তারের রোধ যেহেতু বেশি, যখন কারেন্ট যাবে এই তারটা, সরু তারটা মোটা তারের থেকে বেশি গরম হবে। গরম হতে হতে এই তারটার গলনাঙ্ক হচ্ছে খুব কম থাকে। এর ফলে কি হয়ে যায়, এই তারটা একটু গরম হলেই গলে যায়। যখনই গলে যাবে সার্কিটটা তখন ওপেন হয়ে যাবে, তখন এই সার্কিটের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। এর ফলে আমাদের যে সমস্ত বাড়িতে প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি আছে সেগুলো কিন্তু আমাদের রক্ষা পাবে, ঠিক আছে? স্যার গলে যাওয়ার পর তাহলে তো ওটা নষ্ট হয়ে যাবে, তাহলে কি আবার নতুন করে তারটা লাগাতে হবে? তো তখন নতুন করে ফিউজ লাগাতে হবে আর নতুন তার লাগাতে হবে, এই দুটোর মধ্যে যে কোনো কাজ করতে হবে। এখন এখানে একটা প্রশ্ন আছে, স্যার ইলেকট্রিক বাল্বে তড়িৎ শক্তি আলোক শক্তিতে পরিণত হয়ে যায়? তড়িৎ শক্তি প্রথমে তাপ শক্তিতে, তারপর সেই তাপ শক্তিটা আলোক শক্তিতে কনভার্ট হয়ে যায়। এত গরম হয়ে যায় যেখানে সেখান থেকে হিট জেনারেট হয়, লাইট পাওয়া যায় তখন। মানে বাংলায় যেটা তোদের বই লেখা আছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ পাঠালে প্রচুর তাপ উৎপন্ন হয়, ফিলামেন্টটি শ্বেত তক্ত হয়ে আলো বিকিরণ করতে থাকে, ঠিক আছে? এবার এই যে ফিউজ তার, আমাদের ফিউজ তারটা, তাদের বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে হাই রেজিস্টিভিটি বা হাই রেজিস্ট্যান্স, উচ্চ রোধ যুক্ত। তাহলে এই চার কথাটা মনে রাখবি। আর লো মেল্টিং পয়েন্ট, নিম্ন গলনাঙ্ক, এটা পরীক্ষাতে খুব আসে। উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক, উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক। Now tell me what is short circuit?
শর্ট সার্কিট কাকে বলে? আচ্ছা, আরেকটা জিনিস বল দেখি, আরেকটা জিনিস এখান থেকে ফিউজ থেকে আসছি। ধর 5 অ্যাম্পিয়ার ফিউজ, দেখবি ফ্রিজ বা গিজার বা এসি বা ওয়াশিং মেশিন, এগুলোতে আমরা হাই অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করে থাকি। কেন ব্যবহার করে থাকি? এই কারণে ব্যবহার করে থাকি, যেগুলো হাই লোডের যন্ত্র সেগুলোর মধ্যে বেশি কারেন্ট যাবে, এবং সেই কারেন্টটাকে সহন করার জন্য আমাকে এমন ফিউজ লাগাতে হবে যেটার মধ্যে দিয়ে ধর 5 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। আমি যদি এমন ফিউজ লাগাই যে যেখান দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট বেশি গেলে সেটা গলে যাবে, তাহলে সেই ফিউজ লাগালে সেই ফিউজ বারবার উঠতে থাকবে। বোঝা গেল? এই কারণে দেখবি বাড়ির ফিউজটা মানে কি বলবো, আমাদের সুইচ বোর্ডে ধর ফ্যান লাইট এগুলোর সুইচের যে তারটা খুব পাতলা হয়, কিন্তু ফ্রিজ বা এসির যে ফিউজটা থাকে তার মোটা হয়। তবে এখন ফিউজের কনসেপ্টটা উঠে গেছে, এখন এমসিবি চলে এসেছে, সুতরাং ফিউজের কনসেপ্ট এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। নাও হোয়াট ইজ শর্ট সার্কিট? ধর এটা হচ্ছে একটা ইলেকট্রিক সেল। এই ইলেকট্রিক সেল ধর একটা রোধের মাধ্যমে যুক্ত, সেই রোধের পরিমাণ হচ্ছে ধর 10 ওহম। হঠাৎ করে এই রোধটা যদি কমে যায় কোনো কারণে, এই রোধের মান যদি 1 ওহম হয়ে যায়, তাহলে কি হবে? বর্তনীর মধ্যে দিয়ে ফ্লো অফ কারেন্ট হিউজলি বেড়ে যাবে, হিউজলি প্রচন্ড বেড়ে যাবে কারেন্টের প্রবাহ। যখন কারেন্ট বাড়বে তখন কি বাড়বে? হিট বাড়বে। হিট যখন বাড়বে তখন সেই সময় আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই আগুন লেগে যায় যখন, এটাকে বলা হয় শর্ট সার্কিট। শর্ট সার্কিট। এবার যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে, এতক্ষণ ধরে আমরা শিখলাম হিটিং এফেক্টস অফ কারেন্ট এবং তার কিছু অ্যাপ্লিকেশন। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এই স্লাইডটা। এই স্লাইডটা ভালো করে বুঝলে আমাদের যে বাড়িতে যে ইলেকট্রিক বিলটা আসে সেটা কিভাবে ক্যালকুলেট করা হয় সেটা বুঝে যাবে। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল পাওয়ার। ইলেকট্রিক্যাল পাওয়ার আমরা এর আগে একটা ফর্মুলা শিখেছি, W ইকুয়াল টু VIT, শিখেছি আমরা। তাহলে হোয়াট ইজ দিস? দিস ইজ, এটা কি কার্য তো নাকি? হ্যাঁ, কার্য। ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে W/T। তাহলে W এর মান কত? VIT/T। তাহলে পাওয়ার ইকুয়াল টু হয়ে গেল VI।
V equal to IR और P equal to V এর মান IR বসালাম ইন্টু I, তাহলে হয়ে গেল I স্কোয়ার R। এটা একটা ফর্মুলা পেলাম। আবার P equal to I স্কোয়ার R, আবার I equal to এখান থেকে লেখা যায় V by R, তাহলে V by R তার স্কোয়ার ইন্টু R, তাহলে V স্কোয়ার ইন্টু R স্কোয়ার ইন্টু R, তাহলে V স্কোয়ার বাই R, তাহলে P ইকুয়াল টু আমরা পেলাম V স্কোয়ার বাই R। তাহলে তিনটে ফর্মুলা আমরা পেলাম। একটা হচ্ছে P ইকুয়াল টু VI, একটা পেলাম P ইকুয়াল টু I স্কোয়ার R, আর একটা পেলাম P ইকুয়াল টু V স্কোয়ার বাই R। এখন এই যে ফর্মুলা পেলাম P equal to VI, if value of V voltage equal to যদি 1 ভোল্ট হয় আর কারেন্ট ইকুয়াল টু যদি 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে P equal to V into I, মানে 1 ভোল্ট into 1 অ্যাম্পিয়ার equal to 1 ওয়াট। তার মানে ধর তোর কাছে একটা বাল্ব আছে, যে বাল্বটার মধ্য দিয়ে ধর 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ভোল্টেজ হচ্ছে ধর 1 ভোল্ট, তাহলে এই তারের মধ্যে দিয়ে এই তারে 1 সেকেন্ডে যে ক্ষমতাটা প্রডিউস হচ্ছে তাকে আমরা 1 ওয়াট বলতে পারি, বা অন্যভাবে বলতে পারি যে ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড। অর্থাৎ কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 সেকেন্ডে 1 জুল কাজ করে, তাহলে তার ক্ষমতা 1 ওয়াট। এবার ধর হোয়াট ইজ ওয়াট ঘন্টা বা হোয়াট ইজ বিওটি, বা হোয়াট ইজ বিওটি মানে ইউনিট। আমাদের যে ইলেকট্রিক বিল আছে আমার ইউনিট উঠেছে ধর 20, তাহলে 20 ইন্টু 10 200 টাকা। ইউনিটটা কি করে মেজার করা হয় সেটা বোঝাচ্ছি। তাহলে ওয়াট ঘন্টাটা কি সেটাকে বোঝায়। ধর একটা ধর এই বাল্বটার ক্ষমতা হচ্ছে 1 ওয়াট। এই বাল্বটা আমি 1 ঘন্টা ধরে চালালাম। এই বাল্বটার ক্ষমতা হচ্ছে 1 ওয়াট। এই বাল্বটা আমি 1 ঘন্টা ধরে চালালাম। এই 1 ঘন্টা ধরে জ্বালানোর ফলে 1 ঘন্টা ধরে জ্বালানোর ফলে এই বাল্বটা
1 ঘন্টা ধরে জ্বালানোর ফলে যে তড়িৎ শক্তি ব্যয়িত হবে তাকে আমরা বলবো 1 ওয়াট ঘন্টা। তাহলে 1 ওয়াট ঘন্টা মানে কি? 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা। 1 ওয়াট মানে হচ্ছে 1 জুল পার সেকেন্ড, আর 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি 3600 জুল। 3600 জুল, ঠিক আছে। এবার ঠিক একইভাবে হোয়াট ইজ কিলোওয়াট ঘন্টা? কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে ধর তুই 100 ওয়াটের, আগে 100 পাওয়ারের বাল্ব পাওয়া যেত, 100 ওয়াটের তুই 10টা বাল্ব নিলি, তাহলে কত ওয়াট হলো? 1000 ওয়াট। এই 10টা বাল্ব তুই, এই 1000 ওয়াট বা 10 খানা বাল্ব তুই 1 ঘন্টা ধরে জ্বালালি। দশটা বাল্ব বা 1000 ওয়াট বিশিষ্ট তুই এটা 1 ঘন্টা ধরে জ্বালালি। 1 ঘন্টা ধরে জ্বালানোর ফলে, 1 ঘন্টা ধরে জ্বালানোর ফলে যে পরিমাণ তোর ইলেকট্রিক্যাল এনার্জি ব্যয়িত হলো, যে পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি ব্যয়িত হলো সেটাকে বলছি আমরা 1 কিলোওয়াট ঘন্টা এর বা 1000 ওয়াট ঘন্টা। তাহলে এটা কি করব? 1000 ওয়াট বা জুল পার সেকেন্ড ইন্টু 3600 সেকেন্ড, তাহলে 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। এটাকেই বোর্ড অফ ট্রেড বা ইউনিট বলে। তার মানে তোর বাড়িতে যদি 100 ইউনিট উঠে থাকে ইলেকট্রিক বিল, তার মানে বুঝতে হবে ওই বাড়িতে 100 কিলোওয়াট ঘন্টা বা 100 বিওটি তড়িৎ শক্তি খরচা হয়েছে। আমি নেক্সট উইকে, আজকে নয়, নেক্সট উইকে এই বিওটি থেকে কয়েকটা অঙ্ক করাবো এবং সিএফএল ল্যাম্প, এলইডি ল্যাম্প এর তুলনা করাবো এবং দুটো বাল্ব, আমি একটা উদাহরণ দেব, দুটো বাল্ব একবার প্যারালালে লাগাচ্ছি, একবার শ্রেণীতে লাগাচ্ছি, কোথায় বেশি পাওয়ার জেনারেট হবে এবং ইলেকট্রোম্যাগনেটিজম বা তড়িৎ চুম্বকত্ব এটা পড়াবো। পড়ালেই আমাদের এই কারেন্ট ইলেকট্রিসিটি এই চ্যাপ্টারটা শেষ হবে। এটা কিন্তু আগামী সপ্তাহে করাবো, কালকে নয়। কালকে একটা জিনিস করাবো তোদেরকে, সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। কালকে ক্লাস টাইমিং হচ্ছে সকাল 8টা। আজকের জন্য গুড নাইট, কালকে আবার দেখা হবে। কারো কোনো প্রশ্ন